Dear students, welcome to our today's class. লাস্ট কতগুলো ক্লাসে আমরা যেটা বলেছি টেস্ট অফ হাইপোথিসিস বুঝতে গিয়ে আমাদের অনেকগুলো বিষয় জানতে হয়েছে, ছোট ছোট কিছু টপিক জানতে হয়েছে। হ্যাঁ, আমরা এগুলোকে বলছি টার্মস অফ টেস্ট অফ হাইপোথিসিস। অনেকগুলো টার্ম শিখেছি, সেখান থেকে কিভাবে এগুলো আসে, কোনটাকে কি বলে, কেমন করে করে, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হয়েছি। বাস ওগুলো জানা হয়েছে। এখন দেখো আমরা কি করব, আমরা এখন কোন কোন ক্ষেত্রে এই টেস্ট অফ হাইপোথিসিসকে ব্যবহার করা যাবে, কোথায়, সেটার একটা সেই জিনিসগুলো জানবো। আমরা বলছি টেস্ট রিগার্ডিং মিন, অর্থাৎ গড়ের মাধ্যমে যে টেস্ট অফ হাইপোথিসিস, গড়ের জন্য, হ্যাঁ, গড় সম্পর্কিত। আমরা একটা স্যাম্পল নিয়েছি কোনো একটা পপুলেশন থেকে, x1 x2 আপ টু xn বি এন্ড স্যাম্পল অবজারভেশনস ড্রন ইন্ডিপেন্ডেন্টলি। এই স্যাম্পলগুলো ইন্ডিপেন্ডেন্টলি ড্রন করেছে, একটার সাথে একটা সম্পর্কিত না। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ড্রন করেছি, বা দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্টলি সিলেক্ট করেছি। আমি কোভিড-19 টিকা নিয়েও বলেছি যে বিভিন্ন দেশে যে ট্রায়ালগুলো হয়েছে সেগুলো ইন্ডিপেন্ডেন্টলি স্যাম্পলগুলো নিয়ে তাদের উপরে প্রয়োগ করেছে, ড্র করেছি ফ্রম এ পপুলেশন যার গড় ছিল মিউ এবং ভেরিয়েন্স ছিল সিগমা স্কোয়ার। কোন পপুলেশন? সেই পপুলেশন যার গড় ছিল মিউ এবং ভেরিয়েন্স ছিল সিগমা স্কোয়ার। অর্থাৎ গড় মিউ ভেরিয়েন্স সিগমা স্কোয়ার হলে আমরা এটাকে নর্মাল পপুলেশন বলতে পারি যদি পপুলেশনের সাইজ এন এর মান 30-এর চেয়ে বড় হয়। সেক্ষেত্রে তাহলে এটা কি দাঁড়ালো? এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন, তার গড় মিউ এবং সিগমা স্কোয়ার। দিস প্রবলেম ইজ টু টেস্ট দ্য নাল হাইপোথিসিস। এই প্রবলেমে আমরা নাল হাইপোথিসিস টেস্ট করব মিউ সমান মিউ 0 আর এগেনস্ট অল্টারনেটিভ হাইপোথিসিস, তাহলে আমরা বলতে পারি মিউ নট ইকুয়াল টু মিউ 0। এখন এই টেস্টটা আমি তিনটা কন্ডিশনে করতে পারবো। আমার অ্যাজাম্পশন থাকবে তিনটা। এই তিনটা অ্যাজাম্পশন কী থাকবে? দ্য অ্যাজাম্পশন ফর দ্য টেস্ট আর সিগমা স্কোয়ার ইজ আননোন। এই যে সিগমা স্কোয়ার পপুলেশন ভেরিয়েন্স, এই সিগমা স্কোয়ার ইজ আননোন ফর n লেস দ্যান 30। যখন n এর মান অর্থাৎ স্যাম্পল সাইজ 30-এর চেয়ে কম হবে এবং সিগমা স্কোয়ার যদি আননোন হয়, সেক্ষেত্রে আমরা এই টেস্টটা করব। আবার কি করব? সিগমা স্কোয়ার ইজ আননোন ফর n গ্রেটার দ্যান 30 ইকুয়াল 30। n এর মান 30 বা 30-এর চেয়ে বেশি হলে, অর্থাৎ লার্জ স্যাম্পল হলে, সেক্ষেত্রে আমরা, এবং সিগমা স্কোয়ার আননোন হলেও আমরা এই নাল হাইপোথিসিস দিয়ে এটাকে টেস্ট করব। আর কি করব? সিগমা স্কোয়ার নোন, ওই যে পপুলেশন ভেরিয়েন্স সেটা আমরা জানি, সেখানে কিন্তু n লেস দ্যান 30, অর্থাৎ স্যাম্পল সাইজটা পপুলেশন সাইজটা ছোট। এই ক্ষেত্রে যদি আমি সিগমা স্কোয়ারের মান জানি, দ্যাট ইজ সিগমা স্কোয়ার ইকুয়াল টু সিগমা 0 স্কোয়ার, সেই ক্ষেত্রেও আমরা একটা টেস্ট স্ট্যাটিস্টিক করতে পারবো। এবং সেই টেস্ট স্ট্যাটিস্টিকগুলো তিন ক্ষেত্রে তিন রকম। একটা টেস্ট স্ট্যাটিস্টিক দিয়ে আমি সবগুলো টেস্ট করতে পারবো না। আমাকে খেয়াল করতে হবে, যখনই একটা প্রবলেম দিবে আমাকে খেয়াল করতে হবে আমি কোন কন্ডিশনে এটা আছে, যেই কন্ডিশনে থাকবে আমি সেই স্ট্যাটিস্টিকটা ব্যবহার করব। এটা খুব গুরুত্বপূর্ণ। তোমাকে জানতে হবে স্যাম্পলটা কোন সাইজের পপুলেশন থেকে নেওয়া হয়েছে, সেখানে সিগমা স্কোয়ার জানা কিনা, কোন সাইজের পপুলেশন থেকে নেওয়া হয়েছে সেই পপুলেশন লার্জ কিনা, কোন সাইজের পপুলেশন থেকে নেওয়া হয়েছে সেই পপুলেশন স্মল কিনা, এবং তার সিগমা স্কোয়ারটা আমরা জানি কিনা। এই কন্ডিশনগুলোর উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন ধরনের টেস্ট আছে, যেটা যার জন্য প্রযোজ্য। সবগুলোর জন্য প্রযোজ্য নয়। এখন এক্ষেত্রে দেখো, প্রথমটা বলছে টি ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ 0 এস রুট n। আমরা বলেছিলাম সিগমা স্কোয়ার আননোন। যদি সিগমা স্কোয়ার আননোন থাকে তাহলে আমরা ভেরিয়েন্স পাবো কোত্থেকে? এই যে স্যাম্পল নিয়েছি সেই স্যাম্পল থেকে আমি ভেরিয়েন্স বের করব। সেই ভেরিয়েন্সের মান হচ্ছে এস। এটা কখন? কন্ডিশন 1-এর জন্য প্রযোজ্য। আর এই টিকে বলা হয় স্টুডেন্ট টি। এই টিটের নাম হচ্ছে স্টুডেন্টস টি। এখন বলতে পারে এটা কি ছাত্র? না, যে ব্যক্তি এটা করেছেন তার নাম ছিল স্টুডেন্ট টি, ওয়ার এ ডিগ্রিজ অফ ফ্রিডম হলো n-1। এর ডিগ্রিজ অফ ফ্রিডম n-1। আমি বলেছি ডিগ্রিজ অফ ফ্রিডম কি। দ্বিতীয় কন্ডিশনে আসো, যখন সিগমা স্কোয়ার ইজ আননোন এবং n এর মান গ্রেটার ইকুয়াল 30। সিগমা স্কোয়ার আননোন, প্রথমটার মতোই। দেখো
এখানেও সিগমা স্কোয়ার আননোন, এখানেও সিগমা স্কোয়ার আননোন। প্রথমটা ছিল লেস দ্যান 30, এখানে বলেছে গ্রেটার ইকুয়াল 30, লার্জ স্যাম্পল। হ্যাঁ, সেক্ষেত্রে স্যাম্পল যখন লার্জ হবে তখন আমরা কি করব, আমরা জেড ভ্যালু দিয়ে করব। জেড হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েট। এই স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েটের ক্ষেত্রে সূত্র হবে, স্ট্যাটিস্টিকটা হবে, হ্যাঁ আমি কিন্তু কখনো স্ট্যাটিস্টিক্স বলিনি, খেয়াল করে, স্ট্যাটিস্টিক এক্স বার মাইনাস মিউ 0 বাই এস রুট এন। কেন এস রুট এন? সিগমা স্কোয়ার ইজ আননোন। এটা কি স্ট্যান্ডার্ডাইজ নর্মাল ভেরিয়েট। স্ট্যান্ডার্ডাইজ নর্মাল ভেরিয়েটের মিন 0, ভেরিয়েন্স 1। আমরা প্রবাবিলিটি শিখেছি, সেখানে থেকে আমরা জানি কখন, ফর কন্ডিশন 2। আর 3টাও স্ট্যান্ডার্ডাইজ নর্মাল ভেরিয়েট, হ্যাঁ যদিও এন এর মান লেস দ্যান 30, কিন্তু সিগমা স্কোয়ার ইজ নোন। সিগমা স্কোয়ার ইজ নোন অর্থাৎ পপুলেশন প্যারামিটার জানি, সেক্ষেত্রে আমাকে আবার সেই স্ট্যান্ডার্ডাইজ নর্মাল ভেরিয়েট দিয়েই বের করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে হবে এক্স বার মাইনাস মিউ 0 সিগমা 0 বাই রুট এন। এখানে এস লাগেনি কিন্তু, কারণ আমি সিগমা স্কোয়ারের মান জানি। যদি জানি তাহলে এস এর মান বের করতে হবে না। ওকে, পপুলেশন প্যারামিটার জানা থাকলে আর স্যাম্পল প্যারামিটার বের করার দরকার নেই। সেক্ষেত্রে দেখো, তাহলে এই এক্স বার কোত্থেকে আসলো? এই যে স্যাম্পল নিয়েছি সেই স্যাম্পল থেকে আসছে এক্স বারটা। এই যে নিয়েছি, এই যে স্যাম্পল নিয়েছি সেই স্যাম্পলের ভেরিয়েন্স হলো এস স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এন মাইনাস 1 সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এখন বলতে পারো এন মাইনাস 1 কেন? এই ইন্ডিপেন্ডেন্টলি নিয়েছি এবং সেই ক্ষেত্রে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে এন মাইনাস 1, এই জন্যে। ওকে, আমরা একটু আগে যেটা জেনেছি সেটা হলো টেস্ট রিগার্ডিং মিন। এখন আমরা টেস্ট করবো টেস্ট ইকুয়ালিটি অফ টু মিনস। আচ্ছা দেখো, আমরা একটা পপুলেশন থেকে শুধু একটা স্যাম্পল নিয়ে যে কাজ করি তা তো না, আমরা তো একাধিক স্যাম্পল নিয়ে কাজ করব, তাই না? আমি কিন্তু বলেছি এই কোভিড-19 টিকার উদাহরণ দিতে গিয়ে যে বিভিন্ন দেশ যখন টিকাটা আবিষ্কার করতে পারলো বা টিকাটা এস্টাবলিশ করতে পারলো, তখন তারা কি করেছে? এই টিকার উপরে ট্রায়াল করেছে হিউম্যান বডির উপরে, তাই না? ধরি অ্যাস্ট্রাজেনেকার টিকা, হ্যাঁ, যেটা সবচেয়ে রিনাউন্ড ছিল যখন টিকা আবিষ্কার হয়, তখন সেই টিকা কী করলো? ব্রাজিলে পাঠালো, ইউরোপে দিল, তারপরে ভারতে দিল, তাই না? কেন দিল? টিকা ট্রায়াল করতে, অর্থাৎ জনগোষ্ঠীর উপরে টিকার অ্যাপ্লাই করতে। তাহলে এই যে বিভিন্ন জায়গায় যখন টিকাটা দিল তারা প্রয়োগ করার জন্য, সেখান থেকে তারা স্যাম্পল পেয়েছে না? প্রত্যেক জায়গা থেকে এক একটা স্যাম্পল। তাহলে এই স্যাম্পলগুলো প্রত্যেকটার মিন আছে, ভ্যারিয়েন্স আছে, আমরা বলতে পারি না? তাহলে ব্রাজিলে যে টিকার ট্রায়াল দিল সেটার স্যাম্পল মিন, আর ভারতে যে টিকার ট্রায়াল দিল সেটার স্যাম্পল মিন, এখানেও তো এগুলোও তো আলাদা আলাদা পপুলেশন ভিত্তিকই, তাই না? বিশাল বড় জনগোষ্ঠীর উপরে করেছে, করে সেখান থেকে সেই জনগোষ্ঠী বা ব্রাজিলের সব জনগণের উপরে কিন্তু টিকার প্রয়োগ করে না, এখান থেকে আবার একটা অংশকে বাছাই করেছে। হ্যাঁ, এটা অনেক প্রক্রিয়া আছে, এত সহজে বা এত সংক্ষেপে এটা বোঝানো কঠিন, তারপরেও বলি। হ্যাঁ, যেটা বড় একটা পপুলেশনের উপরে একটা অংশ নিয়ে তারা টিকা ট্রায়াল করলো, তাহলে ওই পপুলেশনের একটা মিন আছে। তাহলে প্রত্যেকটা পপুলেশন আলাদা আলাদা মিন আছে, আলাদা আলাদা ভেরিয়েন্স আছে। ওখান থেকে যে স্যাম্পলগুলো নিয়েছে তাদের আলাদা আলাদা মিন আছে, আলাদা আলাদা ভেরিয়েন্স আছে। অর্থাৎ যখনই কোথাও ভেরিয়েবল থাকছে তখনই সেখানে মিন ভেরিয়েন্স এগুলো কাজ করছে, তাই তো? এখন সেখানেই বলছে যদি আমার একাধিক মিন থাকে, নট অনলি টু মিনস, আমার যদি একাধিক মিন থাকে, সেক্ষেত্রে আমি টেস্ট অফ হাইপোথিসিস কীভাবে করব? আমি তো একটা স্যাম্পল নিয়ে কাজ করলে তো আমার সারা পৃথিবীর মানুষের উপরে আমি সেই জিনিস প্রয়োগ করতে পারবো না, বা সেই রিসার্চের রেজাল্ট আমি অ্যাপ্লিকেশনে যেতে পারবো না, যে কোনো রিসার্চের ক্ষেত্রে। হ্যাঁ, আমার বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতে হবে, করে আমার যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের মধ্যে একটা সমন্বয় করতে হবে, সেই রেজাল্টের হাইপোথিসিস টেস্ট করতে হবে, তার অ্যাকুরেসি রেট আমাকে বের করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বলতে পারি যে এখানে আমরা দুটো দেখাচ্ছি, একাধিক ক্ষেত্রে, দুইয়ের অধিক ক্ষেত্রেও সম্ভব। বলছি যে একটা স্যাম্পল ছিল আমার x11 x12 আপ টু xn1, এরকম একটা স্যাম্পল ছিল যে n1 স্যাম্পল অবজারভেশন ড্রন ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম এ নর্মাল পপুলেশন। নর্মাল পপুলেশন বলতে আমরা একটা লার্জ পপুলেশন বুঝি, যার মিন থাকে মিউ আর ভেরিয়েন্স থাকে সিগমা স্কোয়ার। যেহেতু আমি n1 স্যাম্পল অবজারভেশন নিয়েছি, তাহলে সেই পপুলেশনটার ইয়েকে আমরা মিনকে মিউ1 বলি আর ভেরিয়েন্সকে সিগমা ওয়ান স্কোয়ার বলি, কারণ এটা একটা আলাদা পপুলেশন। ঠিক আছে, এই স্যাম্পলটাকে নিয়েছি আমি একটা পপুলেশন থেকে। আমি আরেকটা স্যাম্পল নিয়েছি, অ্যানাদার স্যাম্পল ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল অবজারভেশন x21 x22 আপ টু xn2 হুইচ ইজ ড্রন ফ্রম এ পপুলেশন x2
হ্যাঁ, যেখানে যার মিন ছিল μ2 এবং σ2 স্কয়ার, দুটো নর্মাল ডিস্ট্রিবিউশনের স্ট্রাকচার দেখেই বুঝতেছো যে তারা দুটো পপুলেশন থেকে আসছে, দুটো স্যাম্পল। তাহলে দুটো পপুলেশন থেকে যখন দুটো স্যাম্পল আসলো, তার মিন ভেরিয়েন্স আলাদা, তার স্যাম্পল মিন স্যাম্পল ভেরিয়েন্স আলাদা, অর্থাৎ সম্পূর্ণ দুটো জিনিস, দুটো রেজাল্ট আমি পাচ্ছি। এখন এই দুটো রেজাল্টকে আমি কি করে সমন্বয় করে টেস্ট অফ হাইপোথিসিস করব। তখন বলেছে যে দ্য অবজেক্টিভ ইজ টু টেস্ট দ্য হাইপোথিসিস। আমি এখন এই দুটোর মধ্যে সমন্বয়, আমি ধরে নিচ্ছি নাল হাইপোথিসিস হচ্ছে μ1 = μ2। ওই যে পপুলেশন, দুইটা পপুলেশনের দুটো পপুলেশন মিন ছিল, আমরা বলছি যে এই দুটো পপুলেশন মিন সমান। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে তারা সমান হতে পারে, নাল হাইপোথিসিস সমান হতে পারে। হ্যাঁ, কিন্তু এগেনস্টে গিয়ে বলছি সমান নাও হতে পারে। এটাই আমাকে প্রমাণ করতে হবে যে তারা কি সমান না সমান না। আমি কি অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব, আমার এই রিসার্চটা কি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না। হ্যাঁ, বিভিন্ন পপুলেশনের উপরে অ্যাপ্লাই করে দেখা যে আমি যে রেজাল্ট পাচ্ছি সেটাকে কি আমি সমন্বয় করতে পারবো কি না, কাজে যেতে পারবো কি না। এটাই হচ্ছে আমার হাইপোথিসিসের প্রধান কাজ। এখন দেখো, তাহলে আমি বললাম যে দুটো পপুলেশনের মিন আমি বলে নিচ্ছি সমান, আবার বলছি যে অল্টারনেটিভ হাইপোথিসিসে বলছি যে না, তারা সমান নয়। হ্যাঁ, এখন আমাকে প্রমাণ করে দেখাতে হবে যারা কি সমান না সমান নয়। এখন আমি যে রেজাল্ট রিসার্চের অ্যাপ্লিকেশন করার পর, অ্যাপ্লাই করার পর যে রেজাল্টটা আমি পাবো, সেই রেজাল্টের উপরে ভিত্তি করে আমাকে টেস্ট করতে হবে। টেস্ট করার পরেই আমি বুঝতে পারবো যে এটা অ্যাকুরেসি কতটুকুন, এটা গ্রহণযোগ্য কি বর্জনযোগ্য। এখন আসো তাহলে অ্যাজাম্পশন, আগেরটা যেমন বলছিলাম কিছু কন্ডিশন থাকে, এখানেও কিছু কন্ডিশন আছে, অ্যাজাম্পশন আছে। আমি ধরে নিব কোন কোন ক্ষেত্রে আমি কি করব। প্রথমেই বলছি টু স্যাম্পলস আর ইন্ডিপেন্ডেন্ট। ওকে, দুইটা পপুলেশন থেকে আসছে, সুতরাং তারা ইন্ডিপেন্ডেন্ট, তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তারপরে বলছি যে σ1 σ2 স্কয়ার, অর্থাৎ এই যে দুটো পপুলেশন থেকে আমি দুটো ভেরিয়েন্স পেলাম, এই ভেরিয়েন্স দুটো যদি নোন ভ্যালু হয়, অর্থাৎ মান যদি জানা থাকে, ওই পপুলেশন ভেরিয়েন্সের মান যদি জানা থাকে এবং এবং স্যাম্পল সাইজ n1 এবং n2 এর মান ছোট বা বড় যাই হোক, ছোট বা বড় যাই হোক, যদি σ1 স্কোয়ার এবং σ2 স্কোয়ার অর্থাৎ ভেরিয়েন্স দুটোর মান যদি আমরা জানি, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েন্ট যে টেস্ট স্ট্যাটিস্টিক আছে, z = x1 বার - x2 বার, দুইটা স্যাম্পলের দুটো গড় পাবো, কিন্তু x1 বার - x2 বার। আর কি পাবো, σ1 স্কোয়ার বাই n1 প্লাস σ2 স্কোয়ার বাই n2 রুট। অর্থাৎ আমার যে ভেরিয়েন্স, দুটো পপুলেশনের যে দুটো ভেরিয়েন্স আমি জানি, সেই দুটো ভেরিয়েন্সের যে যোগফল, সেটাকে আমরা করতে পারবো। প্রত্যেকটা ভেরিয়েন্সকে তার মোট স্যাম্পল অবজারভেশন দিয়ে ভাগ করে আমরা পাবো। এটা আগেরটার যে নিয়ম, আমরা ওখানে বলছি সিগমা বাই √n, এখানেও কিন্তু আসলে তাই, σ2 বাই n √ওভার ছিল, সেটাকেই আমরা এখানে হোল রুট σ1 স্কোয়ার বাই n1 প্লাস σ2 স্কোয়ার বাই n2। এটা হলো স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েন্ট ফর কন্ডিশন 2, অ্যাজাম্পশন 2। অ্যাজাম্পশন 3-তে আসো। অ্যাজাম্পশন 3-তে এসে বলছে যে এই সিগমা স্কোয়ারটা আননোন। এই যে দুইটা পপুলেশনের যে ভেরিয়েন্স সেটা আননোন, এখানে বলে দিয়েছে এটা সিগমা স্কোয়ার, আমরা জানি না। সিগমা 0 লিখলে বলতাম নোন, আমরা সিগমা 0 লিখিনি তো, শুধু সিগমা স্কোয়ার লিখেছি, তার মানে আননোন। এবং n স্মল লেস দ্যান 30, ইফ n1 n2 লেস দ্যান 30 and the variance of two normal population σ1 square and σ2 square is unknown, then we can use student statistic. স্টুডেন্ট স্ট্যাটিস্টিকটা কি, আমি রিগার্ডিং টু মিনস যে বুঝিয়েছি একই জিনিস। ওখানে একটা স্যাম্পলের উপরে ছিল বলে s² n ছিল, এখানে দুটো স্যাম্পল বলে তার গড় করে নিয়ে সেটা √ওভার করা হয়েছে, আর কিছুই না। তাহলে কি দাঁড়ালো, x1 বার - x2 বার ডিভাইড বাই √ওভার s² ইন্টু 1 বাই n1 প্লাস, এখানে s² কেন হলো প্রশ্ন আসছে না? হ্যাঁ, এখানে দেখো কি বলেছি আমরা, দুটো ভেরিয়েন্সের আননোন, অর্থাৎ দুটো ভেরিয়েন্সগুলো সমান বলে নিয়েছিলাম। এখানে আমরা কি করব, s²টা আমরা কীভাবে বের করব, দুটো স্যাম্পল সাইজ যদি সমান না হয়, আলাদা আলাদা ভেরিয়েন্স হবে, সেই ভেরিয়েন্সগুলোর গড় করব আমরা। দুটো স্যাম্পল সাইজ থেকে যে ভেরিয়েন্স পাবো, সেই ভেরিয়েন্স দুটোর গড় করলে
আমি গড় ভেরিয়েন্স পেয়ে যাব এস স্কোয়ার। সেই গড় ভেরিয়েন্স দিয়েই আমি টি স্ট্যাটিস্টিকটা বের করতে পারবো না। ওখানেও দেখেছো যে টি স্ট্যাটিস্টিকের ভেরিয়েন্সটা স্যাম্পল থেকে আসে। হলো, এখন আসো 3 নাম্বার। 3 নাম্বারে বলেছে যে যদি সিগমা 1 স্কোয়ার আর সিগমা 2 স্কোয়ার, অর্থাৎ ওই যে পপুলেশন প্যারামিটার সিগমা 1 স্কোয়ার সিগমা 2 স্কোয়ার আননোন হয়, আর যদি n1 এবং n2 বড় হয়, n1 n2 ছোটো হইলে কিন্তু সবসময় টি ব্যবহার করতেছি, লেস দ্যান 30 হইলে টি, গ্রেটার দ্যান 30 হইলে কিন্তু আর টি করা যাচ্ছে না, সেক্ষেত্রে জেড করতে হচ্ছে। সেই জেড করতে গিয়ে আমাদের কি করা হচ্ছে যে x1 মাইনাস x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই ওই যে প্রথম স্যাম্পলের ভেরিয়েন্স দ্বিতীয় স্যাম্পলের ভেরিয়েন্সের যোগ করে তার বর্গমূল করতে হচ্ছে, যেটা স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। জেড দিয়ে যখনই কোনো স্ট্যাটিস্টিক বের করবে ধরে নিবে এটা স্ট্যান্ডার্ডাইজড নর্মাল ভেরিয়েট ফলো করে। এখন এই যে 6টা স্ট্যাটিস্টিকের মডেল আমি শেখালাম, মূলত প্রবলেম সলভ করতে গেলে এই জিনিসগুলো লাগবে, আর অ্যাজাম্পশন লাগবে। রিগার্ডিং মিনসেরও অ্যাজাম্পশন লাগবে, আর ইকুয়ালিটি অফ 2 মিনস অর 3 মিনস অর সেভারেল মিনসের ক্ষেত্রেও অ্যাজাম্পশন লাগবে। অ্যাজাম্পশনসগুলো যদি ভালো করে বুঝো এবং স্ট্যাটিস্টিকগুলো যদি ধরতে পারো যে কোন অ্যাজাম্পশনের জন্য কোন স্ট্যাটিস্টিক ফলো করে আমি প্রবলেম সলভ করব, তাহলে এই অঙ্কের 50% তুমি কমপ্লিট। বাকিটা তোমার এই যে টার্মসগুলো শিখিয়েছি তার উপর ভিত্তি করে তোমাকে কনক্লুশন ড্র করতে হবে। প্রথমত তোমার ধরে নিতে হবে যে তুমি কোন স্ট্যাটিস্টিক ফলো করবা। তোমার যে অ্যাজাম্পশন দেওয়া আছে প্রবলেমের মধ্যে, প্রবলেমে অ্যাজাম্পশন দেওয়া থাকবে যে এই শর্ত আছে, এই করলে এই করা যাবে না, ওই করলে ওই করা যাবে না, বা এই হবে। এই শর্তগুলো আগে ভালো করে খেয়াল করতে হবে, বুঝতে হবে, দ্যাট ইজ দ্য অ্যাজাম্পশন। সেই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে তুমি এখন কোন স্ট্যাটিস্টিকটা এখানে অ্যাপ্লাই করবা। যে স্ট্যাটিস্টিকটা অ্যাপ্লাই করবা সেটা সঠিকভাবে চুজ করতে পারলে তুমি ভাববে তোমার প্রবলেম 50% সলভ। বাকিটা ক্যালকুলেশন করবা এবং যে টার্মসগুলোর মধ্যে কিছু রেফারেন্স আছে সেই রেফারেন্সের ভিত্তিতে তুমি কনক্লুশন ড্র করবা। এটাই টেস্ট অফ হাইপোথিসিস। আর টেস্ট অফ হাইপোথিসিস হলো বিশাল সিলেবাস, হ্যাঁ, অনেক কিছু আছে এটার মধ্যে, তোমাদের তো এত কিছু জানতে হবে না। বেসিক জিনিসগুলো জেনে এটার ক্যালকুলেশন করে তুমি প্রবলেম সলভ করতে পারো কি না, এটাই মূলত তোমাদেরকে দেখবে। হ্যাঁ, আর এমনিতে আরও বড় ক্ষেত্রে দেখা যায় যে আরও ডিটেলস অনেক কিছু পড়ানোর আছে, সেটা যদি আমি কখনো সেই ধরনের ভিডিও করি তাহলে হয়তো বা সেগুলো অন্যেরাও জানতে পারবে, তোমরা চাইলেও সেগুলো দেখতে পারবে। আপাতত বেসিক জিনিস হচ্ছে এই, আমি নেক্সট ক্লাসে তোমাদের কিছু প্রবলেম সলভ করে আমি বুঝিয়ে দিব যে আসলে এগুলো কীভাবে সলভ করতে হয়, তাহলেই তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মূলত কনসেপচুয়াল জিনিসগুলোই দিচ্ছি যেন তোমরা কনসেপ্টটা ধরতে পারলে পরে যে কোনো প্রবলেম আসলে কিন্তু তোমরা বুঝতে পারবে, তখন তোমরা একটু বই দেখলেও বুঝবে, বেসিক জিনিসটা বুঝলে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।